নমস্কার এবং অমিতাভতে আমি অমিতাভ আবার আপনাদের স্বাগত জানাবো আজকের আরও একটা পর্ব নিয়ে, যে পর্বতে আপনাদের সঙ্গে নিয়ে আসতে চলেছি বেশ কিছু গানের অজানা ইতিহাস। এমন অনেক গান তৈরি হয়েছে যে গানগুলো তৈরি হওয়ার কথাই ছিল না, অকারণে কিছু কারণ তৈরি হলো আর তাতে একটা গান তৈরি হলো। সবার প্রথমে আপনাদের নিয়ে যাব এমন একটা গানের সিকোয়েন্সে যে গানটা তৈরি হয়েছিল একটু হঠাৎ, অদ্ভুতভাবে, কিংবা বলতে পারেন তৈরি হওয়ার কোনো কারণও ছিল না। খুব মুডটা অফ করে বসে আছেন আর ডি বর্মন। খানিকক্ষণ পর সেখানে এসে উপস্থিত হলেন গুলজার সাহেব। এসে দেখলেন আর ডি বর্মনের মুডটা খুব অফ, কোনো কাজকর্ম কিছু করছে না, চুপ করে বসে আছে। খানিকক্ষণ পরে সেখানে উপস্থিত হলেন কিশোর কুমার। এবার আর ডি বর্মনের মুড খারাপ দেখে তিনজন মিলে ঠিক করলেন যে কোথাও একটু বেরিয়ে আসা যাক, একটু মুডটা যদি ভালো হয়। তো আর ডি বর্মনকে বললেন চল কোথাও থেকে ঘুরে আসি। এবার তিনজন মিলে একটা গাড়িতে করে বেরিয়েছেন, যে গাড়ির স্টিয়ারিংটা আর ডি বর্মনের হাতে। গাড়ি চলছে, আর ডি বর্মন সামনের দিকে তাকিয়ে গাড়ি চালাচ্ছেন। কিশোর কুমার আর গুলজার সাহেব দুজনেই জানলা দিয়ে এদিক ওদিক দেখছেন। 1 ঘন্টা হয়ে গেছে গাড়ি চলছে, কেউ কারো সময় কথা বলছে না, কোনো কথা নেই। হঠাৎ করে গুলজার সাহেব বলে উঠলেন, মুসাফির হু ইয়ারো। বিদ্যুৎ বেগে তাকালেন আর ডি বর্মন। তাকানোর পরেই আর ডি বর্মনের হাত স্টিয়ারিং এর উপরে হঠাৎ করে তাল দিতে শুরু করলো। মানে ওনার বিদ্যুৎ বেগে তাকানোর সঙ্গে সঙ্গে বিদ্যুৎ বেগে মাথাতেও বোধহয় কোনো নতুন গানের সুর জন্মালো এই কথাটা শোনার পর। আর ডি বর্মন আরেকবার তাকালেন গুলজার সাহেবের দিকে, তাকিয়ে বললেন তারপর। গুলজার সাহেব খানিকটা ভেবে আর ডি বর্মনের দিকে তাকিয়ে বললেন, না ঘর হ্যায় না ঠিকানা। তৈরি হলো সেই সময় সারা জাগানো আর একটা গান, গাড়িতে কিশোর কুমারেরও অবস্থান। হ্যাঁ, সেই সময় দাঁড়িয়ে গাড়িতে করে যেতে যেতেই তৈরি হয়েছিল বিখ্যাত এই গানটি, যে গানটি এখনো আমাদের মনের মধ্যে নতুন নতুন করে তরঙ্গ তৈরি করে আনন্দের। মুসাফির হুই ইয়ারো, না ঘর হ্যায় না ঠিকানা, মুঝে চলতে জানা হ্যায় বাস ইউ চলতে জানা। এইভাবেই তৈরি হয়েছিল কিশোর কুমারের এই বিখ্যাত গান, যে গানটির মিউজিক করেছিলেন স্বয়ং আর ডি বর্মন আর গানের কথা লিখেছিলেন গুলজার সাহেব। পরবর্তী ঘটনাও 70-এর দশকের 1977 সাল। একটা গানের মিটিং হওয়ার কথা ছিল, মানে একটা গান নিয়ে মিটিং হবে, এবং সেই মিটিংয়ে দেবানন্দ, জিনা তামান এবং সেখানে থাকার কথা ছিল আনন্দ বক্সিজি আর আর ডি বর্মনের। 4 জনে মিলে একটা গান নিয়ে মিটিং হবে। তো অনেক আগে আনন্দ বক্সি এসে উপস্থিত হয়েছেন, আর ডি বর্মন স্টুডিওতে রয়েছেন, দেবানন্দ আসেননি, কিন্তু হঠাৎ করে এসে ঢুকলেন জিনা তামান। আর জিনা তামানকে ঢুকতে দেখেই আনন্দ বক্সি বসেছিলেন নিজের মতো। আর ডি বর্মন তার সঙ্গে চোখাচোখি হলো জিনা তামানের, আর সেই চোখের দিকে তাকিয়ে দেবানন্দ হাসতে হাসতে, দেবানন্দ ক্ষমা করবেন, আর ডি বর্মন হাসতে হাসতে বলে দিলেন, ऐसे मुझे ना तुम देखो। মানে জিমা তামান তাকিয়েছেন আর ডি বর্মনের দিকে, আর ডি বর্মন বলছেন ऐसे मुझे ना तुम देखो। এই কথা শুনে জিনা তামান মুচকি হেসে মুখ ঘোরালেন আনন্দ বক্সির দিকে। এবার আনন্দ বক্সির সঙ্গে চোখাচোখি হয়ে গেল। চোখে চোখ হওয়াতেই আনন্দ বক্সি তখন পরের লাইনটা তার মুখ থেকে অস্পষ্টভাবে বেরিয়ে এলো। হ্যাঁ, প্রথম লাইনটা বলেছিলেন আর ডি বর্মন, ওই যে কথাটা ऐसे मुझे ना तुम देखो। দ্বিতীয় কথাটা বেরোলো এবার আনন্দ বক্সিজির মুখ থেকে, सीने से लगा लूंगा। সঙ্গে সঙ্গে হারমোনিয়াম নিয়ে বসে পড়লেন আর ডি বর্মন। দেবানন্দ সাহেব যদিও আসেননি, কিন্তু তৈরি হলো কিশোর কুমারের কণ্ঠে এক অমর গান, ऐसे ना तुम मुझे देखो सीने से लगा लूंगा। গানটা শুনেছেন নিশ্চয়ই, অসম্ভব প্রিয় এবং জনপ্রিয় গান, এবং এভাবেই সৃষ্টি হয়েছিল কিশোর কুমারের কণ্ঠে আর আর ডি বর্মনের মিউজিকে আনন্দ বক্সির কথায় বিখ্যাত সেই গান, ऐसे न मुझे तुम देखो सीने से लगा लूंगा। আমি তো গায়ক নই, শুধু মনে করিয়ে দেওয়ার জন্য চেষ্টা করলাম।
এরপরে ঘটনাটা বলি, এটাও 70-এর দশকের ঘটনা। আর একটা গান 1974 সাল। সেই সময় জহরিলা ইনসান বলে একটা সিনেমা তৈরি হচ্ছে এবং তাতে 6টা গান আছে। আর আর.ডি. বর্মন মিউজিক ডিরেক্টর, আর নায়ক ঋষি কাপুর। ঋষি কাপুরের সিনেমার নায়ক, কিন্তু 6টা গানের মধ্যে 2টো গান কিশোর কুমারের শুনে খানিকটা নাক ছিটকলেন কিশোর কুমারের গান। ঋষি কাপুর বললেন, উনি তো আমার বাবা কাকা এদের জন্য গান গান, মানে উনি বুড়ো হয়ে গেছেন, আমি তো ইয়াং জেনারেশন। আর.ডি. বর্মন মুচকি এসে বললেন, তুমি চিন্তা করো না, ওটার নাম হচ্ছে কিশোর কুমার। তোমার বাবা কাকারাও যেমন গিয়েছে, একদিন দেখবে তোমার নাতি নাতনিরাও ওনার গানে লিপ দিচ্ছে। এর থেকে আর বেশি কিছু বলতে চাননি আর.ডি. বর্মন, কারণ ওস্তাদের মার শেষ রাতে। এবং তাই হলো। কিশোর কুমারের সেই 2টো গান সেই সিনেমায়, যার মধ্যে একটা গান এভারগ্রিন ক্লাসিক হিট এবং অমর গান হিসেবে বেঁচে থাকলো, আজও যা বেঁচে আছে। ঋষি কাপুর যাকে বুড়ো বলে অসম্মান করেছিলেন বা খানিকটা উপহাস করেছিলেন, সেই বুড়ো গেয়ে উঠলেন, ও হংসিনী মেরি হংসিনী কাহা উড় চলি মেরে আরমানো কো। মনে পড়ছে? এই গানটা সম্পর্কেই ঋষি কাপুরের সেই মন্তব্য। কিশোর কুমার এমন একজন শিল্পী যাকে স্বয়ং হয়তো ঈশ্বর গান করার ইচ্ছে হয়েছিল, তাই তিনি নিজে আসতে পারেননি বলে কিশোর কুমারকে পাঠিয়েছিলেন। এরকম কত গান রয়েছে, অসংখ্য গান রয়েছে। আরেকটা গানের কথা বলি, সিনেমার নাম হচ্ছে অন্নদাতা, সালটা 1972। আর এই সিনেমার একটা চ্যালেঞ্জিং গান ছিল, কারণ মিউজিক করছিলেন সর্বকালের সেরা সঙ্গীত পরিচালকদের অন্যতম, বাংলার গর্ব সলিল চৌধুরী। 1972 সাল তৈরি হচ্ছে অন্নদাতা, আর মিউজিক করছেন সলিল চৌধুরী, ডিরেক্টর হচ্ছেন অসিত সেন। সিনেমার একটি গান একবার মোহাম্মদ রফিজিকে দিয়ে করানো হলো, কিন্তু সলিল চৌধুরী যেটা চাইছিলেন সেটা তিনি পেলেন না মোহাম্মদ রফিজির কাছ থেকে। এরপরে মান্না দেকে দিয়ে করানো হলো, তাতেও হলো না। যেটা চাইছেন সলিল চৌধুরী সেটা না মান্নাদের কাছ থেকে পেলেন, না মোহাম্মদ রফিজির কাছ থেকে পেলেন। শেষে কিশোর কুমার, যে জীবনে শাস্ত্রীয় সঙ্গীত শেখেননি, যিনি জীবনে ধ্রুপদী সঙ্গীতের ধার কাছ দিয়ে যাননি, তাকে সলিল চৌধুরীর মতো জটিল সঙ্গীত পরিচালক বাঁচলেন যে এটা পারলে কিশোরী পারতে পারে। 18 বার রিটেক করতে হয়েছিল কিশোর কুমারকে জীবনে গানটা, এটা রেকর্ড। 18 বার রিটেক করেছিলেন কিশোর কুমার। হ্যাঁ, কিন্তু সেই রিটেক করার পর সেই গানটা ইতিহাস তৈরি হয়েছিল। এবং সিনেমাটার নায়ক ছিলেন অনিল ধাওয়ান আর নায়িকা জয়া ভাদুরী। সাইকেলে বসে অনিল ধাওয়ান যাচ্ছেন শুটিংয়ে, আমরা সিনেমায় যে সিনটা দেখছি, আর সেখানে তিনি গাইছেন গিন 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 গুজর গায়ে দিন দিন দিন। এই যে গানটা মনে আছে সলিল চৌধুরী, এটা বাংলা ফরম্যাটও বোধহয় আছে। গিন 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 গুজর যায় দিন 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 কে হর পল গিন 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 কিসি কা হ্যায় ইয়াদো মে, বা এরকম কিছু লাইন। কিন্তু প্রথম লাইনটা আমাদের সবারই মনে থাকার কথা, গুজর গায়ে দিন দিন দিন। এই গানটা 18 বার রিটেক করতে হয়েছিল কিশোর কুমারকে। সলিল চৌধুরী করিয়েই ছেলেছিলেন কিশোর কুমারকে দিয়ে। বলে না জিনিয়াস, কিশোর কুমার হচ্ছেন জিনিয়াস। কত গানের কথা বলবো বলুন তো, কিশোর কুমারকে দিয়ে হবে না বলে একটা গান বললো, এটা সবাই জানেন। এরকম অসংখ্য আর রয়েছে, কিশোর কুমার তাদেরকে বারবার ভুল প্রমাণিত করেছেন। শেষ করবো আজকের, যাই হোক পরবর্তী একটা এপিসোড পুরো করব কিশোর কুমারকে নিয়ে, যেখানে অজানা কিশোরকে রাশি রাশি মানে ভুরি ভুরি কিশোর কুমারের অজানা তথ্য আপনাদের দেব। সেটা হয়তো এপিসোডটা অনেক বড় হবে।
সেটাও 2-3টে পার্টেই করব, একটা না করার পর ভাগ করে করে দেব, কিন্তু সেটার জন্য আর 2-1 দিন অপেক্ষা করতে হবে। কিশোর কুমারের সম্পর্কে অনেক অজানা তথ্য আছে যেগুলো আজকের কিশোর কুমারের যারা গান ভালোবাসেন তারা জানেন না, তাদের জানানোর জন্য মূলত সেগুলো নিয়ে আসবো। কিন্তু আজকের এপিসোড শেষ করব লতাজি, তারও এরকম অদ্ভুতভাবে একটা গান, সেই গানটা নিয়ে। একদিন লতাজি এবং মদন মোহনজি, বিখ্যাত মদন মোহনজি, দুজনেই আজকে পৃথিবীতে নেই। তো তারা দুজনে মিলে একদিন গেছেন একটা কনসার্ট শুনতে, গানের অনুষ্ঠান। গান গাচ্ছেন কে? ওস্তাদ আমির আলী খান সাহেব। এবং তারা যখন গেলেন সেখানে নন্দ রাগ, যাকে আরেকটাভাবে বলা হয় আনন্দী কল্যাণ, যে রাগটাকে আনন্দী কল্যাণ বা নন্দ রাগের উপরে তিনি গাইছেন ঢুন্ডু ভেরা সাইয়া, ধুন্ডু ভেরা সাইয়া, এই গানটি করছেন। এবং এই গানটি নন্দরাগের উপরে এমনই একটা পরিবেশ, মাদকতা তৈরি করেছে যে হল থেকে বেরিয়ে আসার পরেও লতাজি তার মধ্যে আবিষ্ট হয়ে আছেন। মানে তার মাথার ভেতর থেকে না আমির খান সাহেব বেরোচ্ছেন, না নন্দরাগের এই ঢুন্ডু ভেরা সাইয়া বেরোচ্ছে। পরের দিন একটা গানের রেকর্ডিং ছিল মদন মোহনজির সঙ্গে স্টুডিওতে, মদন মোহনজির মিউজিক ডিরেকশন, এবং গানটির গীতিকার হচ্ছেন রাজা মেহেদি আলী খান। এবং সেই গানটা রেকর্ডিংও হয়ে গেছে। রেকর্ডিং হয়ে যাওয়ার পরেও লতাজি এসে বলছেন মদন মোহনজিকে, আচ্ছা এই যে গানটা রেকর্ডিং করলাম, এই গানটাকে নন্দরাগের মতো করে করা যায় না আরেকবার? মদন মোহনজি বললেন, তোমার মাথাটা দেখছি একেবারে গেছে, সেই কাল থেকে তুমি আমির খান সাহেবের মধ্যেই ঢুকে আছো, তার নন্দরাগ আর তোমার মাথার ভেতর থেকে বেরোচ্ছে না। এই গানটার মধ্যে ওই আমির খান সাহেবকে টেনে আনবো, আমার এত দুঃসাহস? সম্ভব সেটা কখনো? নন্দরাগের উপরে আমির খান সাহেবের ওই উপস্থাপনা, ওনার ওই সাধনা, তাকে আমি এই গানে এনে দুঃসাহস দেখাবো? বলছেন না, লতাজি তখন বলছেন না, ওরকম যদি ওর খানিকটা ছায়া এখানে দিয়ে দেয়া যায়, মানে ওনার কিছুটা ফ্লেভার যদি এখানে দেয়া যায় নন্দরাগের উপরে, উনি যেরকম করেছেন। এবং বারবার অনুরোধ করার পর তখন মদন মোহনজি বললেন, ঠিক আছে। নতুন করে সুর তৈরি করা হলো, এবং সেটা অবশ্যই গা ঘেঁষে নন্দরাগ বা আনন্দী কল্যাণ গাইলেন লতাজি। সেই গানটা শুধু বিখ্যাত হয়নি, এখনো পর্যন্ত সেরা গানের মধ্যে অন্যতম গান। तू जहाँ जहाँ चलेगा मेरा मेरा साया साथ होगा, तू जहाँ जहाँ चलेगा। ওই যে গানটা, ওই গানটার কথাই বলছি। আমি গায়ক নই, এসব মনে করবেন না। হ্যাঁ, আমি শুধু ওই গা ঘেঁষে যাওয়ার চেষ্টা করলাম, গান করার দুঃসাহস নেই। শুধু বললাম ওই যে মাথার ভেতরে ঢুকে গিয়েছিল আমির খান সাহেব, নন্দরাগ আর আনন্দী কল্যাণ, তারপরে সৃষ্টি হয়েছিল, মানে প্রথম সুরে গাওয়া গানটাকে ক্যান্সেল করে দিয়ে বা বাতিল করে দিয়ে এই গা ঘেঁষা আনন্দ রাগের উপরে তৈরি হয়েছিল তু জাহা জাহা চলেগা মেরা সায়া সাথ হোগা। লতাজি গাইলেন আর ইতিহাস তৈরি হল। এইভাবেই কত গানের ইতিহাস তৈরি হয়েছে, অসংখ্য গান, বলতে শুরু করলে সারা রাত লেগে যাবে হয়তো। আজকে কিছুটা বললাম, আর একটা কথা বলবো, যারা বেশ মাঝে মধ্যেই হতাশায় ভোগেন, যাদের মধ্যে নানান ধরনের ইনসিকিউরিটি, অনিশ্চয়তা বোধ, এরকম নানান ধরনের সমস্যা রয়েছে, যারা একাকিত্বে ভোগেন, তাদের জন্য একটা কথা বলবো, গান তো আমরা শুনলে মন ভালো হয়, আমাদের অনুপ্রেরণা দেয় গান, সাহস বাড়ায়, আত্মবিশ্বাস বাড়ায়। তার সঙ্গে সঙ্গে যাদের এই ডিপ্রেশন বা অ্যাংজাইটি, এই সমস্ত সমস্যা আছে না, তারা ভৈরবী রাগের গান 1 ঘন্টা শুনুন। ভৈরবী রাগের উপরে যে কোনো গান পারলে 1 ঘন্টা করে শুনুন, ভালো থাকবেন। গানের থেকে বড় ওষুধ হয় না মিউজিক থেরাপি। আপাতত আজকে এই পর্যন্তই। আগামীকাল আবার কিছু অজানা ঘটনা, সেগুলো নিয়ে আবার চলে আসবো আমি, অমিতাভ। ও গায়ে দেখছেন এটা, আমি যেখানে আছি সেখানে এখন এটা পড়ার সময় হয়ে গেছে, কারণ কাছেই তো বরফ পড়ে না। আমার এখান থেকে 20 কিলোমিটার দূরে জুলুক, আর কদিন পরেই সাদা বরফে। সেখানে দাঁড়িয়ে গান তো অবশ্যই গাইব,
সেটা লতা মঙ্গেশকর বা কিশোর কুমার না হয়ে অন্য কেউ হতে পারে। ইয়ে হাসি বাদিয়া, ইয়ে খোলা আসমা। আজকের মতো শুভরাত্রি সবাইকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সচেতন থাকুন, আর বাংলার সংস্কৃতির সঙ্গে থাকুন, গানে গানে থাকুন। শুভরাত্রি।